মুর্শিদাবাদ জেলায় নানা ধরনের শাকসবজির চাষ হয়ে থাকে। এই অঞ্চলের কৃষক বন্ধুরা নানাভাবে চিন্তাভাবনা করেন কীভাবে বৈজ্ঞানিক পদ্ধতিতে, উন্নত পদ্ধতিতে চাষবাস করে অধিক লাভবান হওয়া যায়। এবং এ ব্যাপারে জেলার উদ্যানবিদ্যা বিভাগ কৃষি বন্ধুদের প্রচণ্ডভাবে সাহস জুগিয়ে আসছেন এবং নিত্য নৈমিত্তিক তারা বিভিন্ন প্রযুক্তিও দিয়ে যাচ্ছেন। আমরা এ সম্বন্ধে এখন কথা বলবো মুর্শিদাবাদ জেলার উদ্যানবিদ্যা বিভাগের সহ কৃষি অধিকর্তা ডক্টর শুভদীপ নাথের সঙ্গে। ডক্টর নাথ, প্রথমেই আপনার কাছ থেকে জানতে চাইব যে এই জেলায় উদ্যানবিদ্যা বিভাগ কিভাবে কৃষক বন্ধুদের বিভিন্ন ধরনের নতুন নতুন উন্নত পদ্ধতিতে শাকসবজি বা ফল চাষের ক্ষেত্রে সহযোগিতা করে আসছেন। আমরা মূলত উদ্যানবিদ্যা বিভাগ যে এখানে রয়েছি, আমাদের প্রত্যেকটা গ্রাম পঞ্চায়েত থেকে শুরু করে একদম আমরা ডোর স্টেপ চাষিদের একটা পরিষেবা দেওয়ার চেষ্টা করছি। এবং কিন্তু আমরা যদি পিছনের দিকে কিছুটা তাকাই, আমরা দেখব যে গত 5 বছর আগে যখন আমাদের বিভিন্ন প্রকল্পগুলি, কেন্দ্রীয় সরকারি প্রকল্প বা আমাদের রাজ্য সরকারি প্রকল্পগুলো কাজ শুরু করে, তখন থেকে আজকের দিনে দাঁড়িয়ে কিন্তু আমাদের চাষিদের জীবনযাত্রার মানটাও কিন্তু অনেকটা উন্নত হয়েছে। সেটা কিন্তু উন্নত উদ্যান পালনের মাধ্যমেই সম্ভব হয়েছে। কারণ আজকালকার দিনে চাষের দিকে কিন্তু তাকাতে হলে আমাদের মনে রাখতে হবে যেগুলো লাভজনক যে সমস্ত ফসল রয়েছে, যে সমস্ত ফসলে কিন্তু টাকা পয়সা পাওয়ার সম্ভাবনা ভালো পরিমাণে রয়েছে, সেই সমস্ত ফসল যদি আমরা চাষ করতে পারি তাহলে ভালো। গতানুগতিক যে ধান চাষ বা পাট চাষ বা অন্যান্য যে সমস্ত শস্যের চাষ রয়েছে, সেখানে অনেক সময় দামের নিয়ন্ত্রণ থাকে না বা দাম সঠিকভাবে চাষিরা পান না। তার সঙ্গে সঙ্গে তার লেবারের খরচ বেড়ে যাওয়ার ফলে কিন্তু চাষিদের লাভের পরিমাণটাও আস্তে আস্তে কমেছে। তুলনামূলকভাবে আমরা চাষিদের বিভিন্ন রকম প্রকল্পের সহযোগিতায় এগিয়ে নিয়ে এসেছি। মূলত আমরা আজকে যেখানে দাঁড়িয়ে আছি সেখানে ন্যাশনাল ভেজিটেবল ইনিশিয়েটিভ বা জাতীয় সবজি উদ্যোগের মাধ্যমে চাষিদের উন্নতিকরণের চেষ্টা হয়েছে। এবং তারা শুধুমাত্র গতানুগতিক যে সমস্ত সবজি রয়েছে তা বাদ দিয়েও কিন্তু অসময়ের সবজি চাষে তারা খুব ভালো এখানকার চাষিরা লাভ পেয়েছেন। এখানকার চাষিরা পুজোর আগেই কিন্তু ফুলকপি, বাঁধাকপি বাজারে আনতে সক্ষম হয়েছেন। এবং আমি যেটুকু চাষিদের সঙ্গে একটা গড় যে যাদের আয়ের যদি আমরা একটা হিসাব ধরি, তাহলে আমি দেখতে পেয়েছি যে মোটামুটি 40 থেকে 50 হাজার টাকার কাছাকাছি কিন্তু তাদের প্রতি বিঘা জমিতে তাদের কিন্তু লাভ হয়েছে। এবং চাষি ভাইরা এখানে উন্নত প্রযুক্তির মাধ্যমে পলি হাউস করেছেন, যেটাকে আমরা বলছি পরিকাঠামোর মধ্যে চাষ বা প্রোটেক্টেড কাল্টিভেশন। এই পলি হাউসের মাধ্যমে কিন্তু তারা নতুন নতুন শাকসবজি বা উচ্চ আয়ের শাকসবজি, যেগুলো কলকাতার বাজারে বা উচ্চ আয়ের ক্রেতাদের কাছে যাদের চাহিদা রয়েছে, যেমন ব্রকলি বা সবুজ ফুলকপি, লাল বাঁধাকপি বা রেড ক্যাবেজ, তার সঙ্গে সঙ্গে লেটুস, তার সঙ্গে সঙ্গে কালার ক্যাপসিকাম। সাধারণ ক্যাপসিকাম তো আমাদের এখানে যথেষ্ট চাহিদার দিকে যাচ্ছে। এবং আজকে যেখানে একমাত্র কয়েকটি জেলা এবং কয়েকটি জেলার কয়েকটি অঞ্চল যেখানে পশ্চিমবঙ্গে ক্যাপসিকাম চাষে অগ্রণী ছিল, সেই জায়গায় কিন্তু আমাদের আগামী দিনে আমাদের জেলার বিভিন্ন অঞ্চলের নামও অঞ্চলের নামও কিন্তু অন্তর্ভুক্ত হবে। যে সবুজ ক্যাপসিকামের সঙ্গে সঙ্গে কিন্তু তারা কালার ক্যাপসিকামেও চাষেও আগ্রহী হয়েছেন। এবং এগুলিটা পুরোটাই হচ্ছে কিন্তু প্রোটেক্টেড কাল্টিভেশনের মাধ্যমে। তার ফলে তার গুণগত মান যেমন বাড়ছে, তার সঙ্গে সঙ্গে তার রোগ পোকার আক্রমণটাও কিন্তু অনেকটা কম হচ্ছে। তার ফলে এই প্রডিউসকে এই ধরনের তাদের উৎপাদনকে আমরা কিন্তু পরবর্তীকালে বিপণনেও নিয়ে যেতে পারছি। আমি উল্লেখযোগ্যভাবে বলবো এখানে একটি কথা, যে আমাদের সম্ভব হয়েছে আমরা যেমন টিস্যু কালচার কলা চাষ করিয়েছি, এবং টিস্যু কালচার কলা চাষটি যেটা আমাদের ন্যাশনাল হর্টিকালচার মিশনের অন্তর্ভুক্ত ছিল, সেই ন্যাশনাল হর্টিকালচার মিশনের সঙ্গে এই টিস্যু কালচার কলা চাষের সঙ্গে কিন্তু আমরা MGNREGA বা মহাত্মা গান্ধী জাতীয় গ্রামীণ কর্ম সুনিশ্চয়তা প্রকল্পকে অন্তর্ভুক্ত করেছি। এটা কিভাবে করা হয়েছে? এটাকে কনভার্জেন্স করা হয়েছে। যেমন আমরা কি করেছি যে আজকের দিনে শুধু মাটি কাটাকেই কিন্তু আর 100 দিনের কাজের মধ্যে অন্তর্ভুক্তির বাইরে নিয়ে আসতে সক্ষম হয়েছি। যে সমস্ত আমরা কি করেছি না, প্রত্যেকজন চাষিকে যারা জব কার্ড হোল্ডার তাদেরকে আমরা 5 কাঠা ইউনিট প্রজেক্ট ধরে 5 কাঠাকে ইউনিট করে আমরা একটা মডেল প্রকল্প আমি তৈরি করেছিলাম গত বছর। এই প্রকল্পতে আমরা যেটা করেছি যে 5 কাঠা জমিতে 100টি করে কলা চারা লাগে। এই 100টি কলা চারা কিন্তু আমরা জাতীয় উদ্যান মিশন বা ন্যাশনাল হর্টিকালচার মিশনের পক্ষ থেকে আমরা দিয়েছি, এটি তাদের বিনামূল্যে। তার ফলে কি হয়েছে যে MGNREGA এর যে ফান্ড, একটা সাধারণ MGNREGA করতে যে প্রকল্প খরচ হয়, তাতে তার উপকরণ খরচের কিন্তু একটা মোটা পরিমাণ টাকা আমরা বাঁচাতে সক্ষম হয়েছি কেন্দ্রীয় সরকারের, তার সঙ্গে সঙ্গে আমাদের রাজ্য সরকারেরও। এবং এই উপকরণটা যেমন আমরা অন্য একটি প্রকল্প থেকে নিয়েছি, তার সঙ্গে সঙ্গে আমরা
এই যারা কলা চাষ করবেন তাদের আমরা এনআরইজিএ থেকে কিছু সার্ভিসের খরচও আমরা দিতে পেরেছি, তাদের আমরা কিনে উপকরণগুলো দিয়েছি। এবং আগামী 25টা সপ্তাহে লাগানোর আগে থেকে শুরু করে, লাগানোর আগে 1 সপ্তাহ থেকে শুরু করে মোট 25টা সপ্তাহে আমরা 60টি কর্মদিবসকে সুবিন্যস্ত করে আমরা কিন্তু তার যে মজুরি চাষিদের দিয়েছি। তার ফলে চাষি একটি 5 কাঠা জমিতে যে 100টি কলা চারা লাগাবে তার আগে জায়গাটি পরিষ্কার করার শ্রম খরচ, গর্ত খোঁড়ার শ্রম খরচ, লাগানোর শ্রম খরচ, তাতে সার দেওয়ার শ্রম খরচ, তাতে নিড়েন দেওয়ার শ্রম খরচ, এটি কিন্তু 25 সপ্তাহ বা 6 মাস ধরে তারা পেয়েছে। তার ফলশ্রুতিতে আমরা গত বছর 5000 লক্ষ্যমাত্রা নিয়েছিলাম জব কার্ড হোল্ডারদের। 5000কে 60 দিয়ে গুণ করলে আমাদের 3 লক্ষ শ্রমদিবস ছিল। আমরা 5124 জনকে সাকসেসফুলভাবে আমরা করতে পেরেছি। এবং তার সঙ্গে সঙ্গে আজকের দিনে যেটা আমি বলতে চাইছি যে বিপণনটাকেও কিন্তু আমরা তার সঙ্গে জুড়ে যেতে পেরেছি। এই চাষি ভাইদের কলা যখন বাজারে মানে পাকতে শুরু করবার মুখে তাদের কাঁদি নেমেছে, খুব ভালো পরিমাণ কাঁদি নেমেছে এবং খুব মানে কোয়ালিটির তাদের কলা হয়েছে। এই টিস্যু কালচার কলা যথেষ্ট মানে বাজারের বিপণনের চাহিদা রয়েছে। আপনারা এই কলা যেগুলো চাষ করা হচ্ছে তার বিপণন কিভাবে করছেন? বিপণনের ক্ষেত্রে আমরা যেমন বিভিন্ন সরকারির সঙ্গে সঙ্গে বেসরকারি সংস্থারও আমরা সাহায্য নিচ্ছি। যে সমস্ত বেসরকারি সংস্থা বিভিন্ন জায়গায় কলা নিজেরা পাকিয়ে বড় বড় জায়গায় দেয়, তাদের কাছে আমরা একসঙ্গে আমরা বসাতে পেরেছি চাষিদের, এবং তারা আমাদের মুর্শিদাবাদের চাষিদের মাঠ থেকে কিন্তু কলা নিয়ে যাচ্ছেন। তার ফলে সুবিধা যেটা হয়েছে যে চাষিদেরকে হয়তো বাজারে পুরো কাঁদি নিয়ে যেতে হচ্ছে না। তারপরে তাদের একটা পরিবহন খরচ যেমন কমেছে, তার সঙ্গে সঙ্গে তারা যে ভালো গ্রেডের কলা, এ গ্রেড, বি গ্রেড, সি গ্রেড, এভাবে যে সমস্ত সংস্থা কলাটাকে কেজি প্রতি দাম দেয় তারা এসে এখানে নিয়ে যাচ্ছে তাদের চাষিদের মাঠ থেকে এক জায়গায় জড়ো করে। তার ফলে চাষিরা কিন্তু তাদের মানে ভালো গুণমানের ফসলের বেশি দাম পাচ্ছেন। এই যে গুণগত মান কৃষক বন্ধুরা রাখছেন তার জন্য কি তাদের কোনো প্রশিক্ষণ দেওয়া হয়েছে? অবশ্যই। আমরা প্রথমে যখন 5000 বেনিফিশিয়ারি নিয়ে যে লক্ষ্যমাত্রা নিয়েছিলাম তখন আমরা প্রত্যেকটি 5124 জন যে বেনিফিশিয়ারি আমরা করেছি কলা চাষে, সেই প্রতি 25 থেকে 30 জন বেনিফিশিয়ারি মানে পিছু আমরা কিন্তু একজন করে সুপারভাইজার আমরা নিয়োগ করেছিলাম। সেটিও সংশ্লিষ্ট এলাকার যে মানে যে বেকার ছেলে বা বেকার যুবক রয়েছে বা মহিলা যারা রয়েছে তাদের আমরা অগ্রাধিকার দিয়েছি। আমাদের অনেক মহিলা সুপারভাইজার রয়েছে, এদেরকে নিয়ে কিন্তু আমরা গ্রুপ মিটিং করেছি, এদেরকে আমরা শিখিয়েছি কীভাবে কলাটাকে উন্নতভাবে চাষ করতে হবে। তার সঙ্গে সঙ্গে আমরা প্রত্যেককে কিন্তু এই ফল চাষের একটা বই দিয়েছি, আমরা প্রিন্টেড মেটেরিয়াল দিয়েছি যে প্রত্যেকটা সপ্তাহে তাদেরকে কীভাবে কাজ ভাগ করতে হবে। তার ফলে এই যে টিস্যু কালচার কলা চাষ, এই টিস্যু কালচার কলা চাষ তারা ভালোভাবে শিখেছে। আজকের দিনে দাঁড়িয়ে কিন্তু তাদের 3 বছরের একটা অ্যাসেট তৈরি হচ্ছে, এবং এই প্রশিক্ষণের সঙ্গে সঙ্গে কিন্তু আমরা তাদেরকে আগামী দিনে একটা বাল্ক পরিমাণ প্রডিউসের জায়গা তৈরি হচ্ছে। তার ফলেই কিন্তু বিভিন্ন সংস্থা আমাদের দিকে এগিয়ে এসছে, তারা একসঙ্গে অনেকটা ভালো গুণমানের ফসল পাওয়ার জন্য। আচ্ছা, আরও কয়েকটা সবজির আপনি বলছিলেন যেগুলো রঙিন বাঁধাকপি কিংবা লেটুস কিংবা ক্যাপসিকাম, এইগুলো চাষের ক্ষেত্রে কৃষক বন্ধুরা কতটুকু এগিয়ে এসছেন? যথেষ্ট এগিয়ে এসছে। আজকের সবথেকে বড় কথা, আজকে আমরা মুর্শিদাবাদে যে সমস্ত বড় শহরগুলি রয়েছে সেখানে আজ থেকে 4 থেকে 5 বছর আগে যখন সবুজ ফুলকপি মানে বাজারে আসতো তখন মানে ক্রেতাদের মধ্যেও একটা দোলাচল ছিল, যেটি কি বা কী ধরনের, এটা কেমন, এটা কোনো রোগ নয় তো অন্য কোনো ফুলকপির। কিন্তু আজকের দিনে যারা স্বাস্থ্য সচেতন ক্রেতা রয়েছেন এবং বিভিন্ন প্রচার মাধ্যমে বিভিন্ন ধরনের কী বলে পেপার থেকে শুরু করে অন্যান্য তারাও জানতে পারছেন যে এই সমস্ত যে সমস্ত উচ্চ আয়ের সবজিগুলো, সেই উচ্চ আয়ের সবজিগুলোর খাদ্য গুণাগুণ, এই খাদ্য গুণাগুণের জন্য কিন্তু এই সবজিগুলো আমাদের এখানকার বাজারে যেমন আস্তে আস্তে চাহিদা বাড়ছে, আর এবং কলকাতার বাজারে তো এর চাহিদা বরাবরই রয়েছে। এই যে সবজিগুলো চাষ করার ক্ষেত্রে কৃষক বন্ধুদের কি কোনো বিশেষ ব্যবস্থা নেওয়া হচ্ছে, প্রয়োজন হয় না? না আমাদের যেই জল হাওয়ায় এটা সম্ভব? না, আমাদের জল হাওয়ায় তো সম্ভব, কিন্তু সব সময় কিন্তু আমাদের জল হাওয়ায় সম্ভব নয়। আমরা যদি গুণমানটাকে একটু বাড়াতে যাই, যেমন দেখিয়ে আমরা যদি আমাদের এখানে শীতকালটা ক্ষণস্থায়ী হয় অনেক ক্ষেত্রে, শীতকালটা মিটে যাওয়ার সঙ্গে সঙ্গে যখন এর প্রডিউসটা উঠতে শুরু করে এই সমস্ত ফসলের মানে উৎপাদনটা, সেই সময় যদি হঠাৎ করে গরম পড়ে যায় বা যদি বৃষ্টি একটা হয় তখন কিন্তু পুরো ফসলটা নষ্ট হওয়ার একটা সম্ভাবনা থাকে। সেই জন্য আমরা কিন্তু প্রোটেক্টেড কাল্টিভেশনের সাহায্য নিয়েছি। এই যে উন্নত প্রযুক্তি পলি হাউসের মাধ্যমে লো কস্ট পলি হাউস আমরা করেছি, যাতে চাষিদের বিশাল একটা খরচের বোঝা না দাঁড়ায়। তার সঙ্গে সঙ্গে আমরা আমাদের যে সমস্ত প্রকল্প রয়েছে, বিশেষ করে জাতীয় উদ্যান উদ্যোগ এবং আমরা ন্যাশনাল হর্টিকালচার মিশন, তার থেকে 50% মানে আমরা ভর্তুকি কিন্তু দিয়েছি।
তার ফলে তারা যে পরিকাঠামোটা বানাতে পেরেছেন তাতে কিন্তু তাদের ফসলের গুণমানটা ভালো হচ্ছে এবং তারা শুধু বহরমপুরের বাজারটা বাদ দিয়েও তারা কলকাতার বাজারেও কিন্তু এই বিভিন্ন ধরনের যে উচ্চ আয়ের শাকসবজি পাঠাতে সক্ষম হচ্ছেন। এই ধরনের যে পরিকাঠামোগত ব্যবস্থা তৈরি করার জন্য, সুবিধা নেওয়ার জন্য কৃষক বন্ধুদের কিভাবে এগিয়ে আসতে হবে? দেখুন, আমাদের যে উদ্যান পালন দপ্তর রয়েছে আমাদের এই মুর্শিদাবাদ জেলায়, এখন মুর্শিদাবাদ জেলা পরিষদ যেটি রয়েছে সেখানেই আমাদের উদ্যান পালন দপ্তর। সেই উদ্যান পালন দপ্তরে জেলা উদ্যান পালন আধিকারিকের সঙ্গে তারা যোগাযোগ করবেন। তার সঙ্গে সঙ্গে আমরা আমাদের যে উদ্যান পালন দপ্তরের অধীন যে পশ্চিমবঙ্গ রাজ্য খাদ্য প্রক্রিয়াকরণ ও উদ্যান উন্নয়ন নিগম লিমিটেড রয়েছে, যে এটি রাজ্য সরকারি সংস্থা, তারা কিন্তু এই টিস্যু কালচার কলা চাষের এবং আগামী দিনে আম, লেবু, পেয়ারা এটাও কিন্তু 5 কাঠা করে কলা চাষের জন্য আমরা কিন্তু মানে ভর্তুকি, তার সঙ্গে সঙ্গে আমরা ওই 100 দিনের কাজকে সংযুক্ত করছি। তাদের অফিস গোড়াবাজারে রয়েছে এবং সংশ্লিষ্ট দপ্তরগুলিতে যোগাযোগ করলে তারা বিশদ বিবরণে জানতে পারবেন। তার সঙ্গে সঙ্গে আমরা যেটা চেষ্টা করছি, আগামী দিনে প্রত্যেকটা ব্লকে আমরা সেই বিডিও অফিসগুলিকে ধরে ধরে কিন্তু আমরা চাষিদের এক জায়গায় করে, অগ্রণী চাষিদের, তাদেরকে আমরা ট্রেনিং এবং প্রশিক্ষণ শিবিরের বন্দোবস্ত করেছি। আমাদের সেটা শুরু হয়ে গেছে জেলা পরিষদের সঙ্গে সহযোগিতায়। আমরা নওদাতে গত পরশুদিন আমরা মিটিং করেছি, তার সঙ্গে সঙ্গে প্রত্যেকটি আমরা পঞ্চায়েত সমিতিগুলোতে করব এবং আমরা গ্রামেও কিন্তু গ্রাম পঞ্চায়েতেও কিন্তু আমরা মিটিং করছি। আমি চাষিদের যে সমস্ত সংস্থা আছে, মানে সংস্থা মানে চাষিদের ফার্মার্স ক্লাব বা তাদের যে সমস্ত স্বয়ংভর গোষ্ঠী, বিশেষ করে মহিলা স্বয়ংভর গোষ্ঠী, তাদের কাছে আহ্বান রাখবো, তারা যদি আমাদের দপ্তরে যোগাযোগ করেন, কোনো বিশেষ ব্যাপারে প্রশিক্ষণের ব্যাপার থাকে, তাহলে আমরা তাদেরকে দেবো। বিশেষ করে ভার্মি কম্পোস্টের বা কেঁচো সারের প্রকল্পও কিন্তু আগামী দিনে এগিয়ে আসছে, কেননা আমরা চাইছি যে এই সমস্ত ফসল যেগুলো উৎপন্ন হচ্ছে, যেগুলো উচ্চ আয়ের সবজি, সেগুলো কিন্তু কিছুটা পরিমাণ মানে কেমিক্যাল ব্যতি রেখে হোক। আমরা চাইছি হয়তো 100% অর্গানিক আজকের দিনে না করতে পারি, আস্তে আস্তে ধাপে ধাপে এগুলো কিন্তু আগামী 3 থেকে 4 বছরের মধ্যে আমরা এটাকে অর্গানিকের দিকে পুরোপুরি নিয়ে যেতে পারবো এবং তখন কিন্তু আমাদের এটা পূর্ণতা পাবে এবং সেই দিকেও কিন্তু আমরা ট্রেনিংয়ের জন্য আমরা সকল চাষি ভাইদের আহ্বান জানাচ্ছি। ধন্যবাদ। ডাক্তার শুভদীপ নাথ আমাদেরকে অনেক আশার আলো শুনিয়েছেন। উনি জানিয়েছেন যে কিভাবে উচ্চ আয়ের ফসল চাষ করলে কৃষক বন্ধু লাভবান হতে পারবেন এবং কিভাবে ওরা উদ্যান পালন বিভাগের সহযোগিতা পেতে পারেন। আশা করছি কৃষক বন্ধুরা যারা এই অনুষ্ঠান আজকে দেখলেন তারা এই সুবিধাটি নেবেন এবং দেশের অর্থনীতিকে এগিয়ে নিয়ে যাবেন। সুগন্ধের মাতোয়ারায়, সুস্বাদের বাহারে, উন্নতির সুরেতে, ফুটে ওঠা হাসিতে, সবুজে ভরা গাছপালায়, বড় বড় ব্যবসায়, সুমধুর সুকণ্ঠে, হাসি খুশির আগমনে। এনেছেন বাগান পরিচর্যা মিশন। আমরা চাই আপনার সুখ সমৃদ্ধি। কৃষক বন্ধুরা, আমরা রয়েছি মুর্শিদাবাদ জেলার বহরমপুর ব্লকের কয়া গ্রামে। আমাদের সঙ্গে রয়েছেন কয়েকজন কৃষক বন্ধু। তারা বিভিন্নভাবে বিভিন্ন রকমের সবজি বা ফলমূলের চাষ করছেন। আপনার নামটা? আমার নাম মদন বিশ্বাস। আপনার কি চাষ আছে? আমার এখানে আমি গ্রিন হাউস পলি হাউস করছি। আচ্ছা গ্রিন হাউস পলি হাউস করে আমার গত বছর ফাল্গুন মাসে করছি। আচ্ছা পরপর আপনার এই পালং শাক তৈরি করেছিলাম। প্রথমে আমার 1 মাস গেছে আপনার মানে পরীক্ষা করতে, মানে কোন কোন ফসল করব না করব মানে টেস্ট করতে গেছে। তারপরে দেখলাম সব থেকে মানে হচ্ছে পালং শাকটা। বর্ষার সময় পালং করেছি। 1 মাসে আপনার বোনা লিয়ে বিক্রি লিয়ে 1 মাস লেগেছে হইতে, যে বিক্রি করা শেষে 1 মাসের মধ্যে। যে 1 মাস করে আপনার 4 বার পালং হয়েছে। 4 বার পালংয়ে হয়ে আপনার একবারে আপনার 5,000 6,000, আর সব থেকে আশ্বিন মাসে টাকা যেটা বিক্রি করছিলাম আপনার 9,000 টাকা হয়েছিল। আপনার 35 টাকা দাম পেয়েছিলাম, কেজি পেয়েছিলাম 35 টাকা কেজি পেয়েছিলাম। ওইটা 9,000 টাকা হয়েছিল। আমার টোটাল হিসাব করে দেখা গেছে 4 বারে আপনার 60,000 টাকার এখানকে মাল বিক্রি হয়েছে। আর এইটাতে এই পাশের এইটাতে যে নেট হাউসটা আছে, নেট হাউসে আপনার টমেটো লাগাইছিলাম বর্ষার সময় ফাল্গুন মাসে লাস্টে লাগাইছিলাম। ওই ফাল্গুন মাসে লাগিয়ে আপনার বৈশাখ জ্যৈষ্ঠ মাস টমেটো বিক্রি করেছিলাম। আপনার এটা হয়েছিল 7,000 টাকার টমেটো বিক্রি করেছিলাম এটাতে করে। এটাতে বর্ষার সময় ওই পালং লাল শাক করেছিলাম, আর আপনার করেছিলাম এই ছোলা টোলা করেছিলাম, ফুলকপি করেছিলাম একবার। এর আগে ফুলকপি ছিল, ফুলকপি উঠে যাওয়ার পর এই ছোলাটা লাগাইছি। আর ওইখানে খানিকটা ফুলকপি আছে। তারপরে আপনার ওখানে কোনো খরচ নাই, কোনো সার নাই,
কোনো নাই কিছু, মানে কোনো বিষ আজ পর্যন্ত কোনো ওখানে বিষ ঠেকায়নি আমি আজ পর্যন্ত, কোনো বিষ নাই, কোনো খরচ নাই। খরচ বলতে গেলে আপনার ওই বাড়ির থেকে একবার বীজ কিনেছিলাম, বাড়ির বীজ কিনেছিলাম একবার, আর ওই 2 কেজি করে বীজ কিনতাম 25 টাকা কেজি, দেশি পালংটা কিনতাম 25 টাকা কেজি, 2 কেজি করে পালং কিনতাম, কিনে ওইটার ভিতরে বুনতাম, আর আপনার ওই মেশিন দিয়ে ছেঁচ দিতাম, বুনতাম, তারপর দিন ছেঁচে দিতাম, দিয়ে তারপরে ধরুন 15 দিন বাদ দিয়ে আর একবার ছেঁচে দিতাম, তারপরে দিন 10 বাদ দিয়ে আবার পালং শুরু হতো উঠতে। 1 মাস লাগতো, 1 মাসে আপনার কমপ্লিট হয়ে যেত, বোনা বিক্রি করা শেষ হয়ে যেত। এই পলি হাউস আপনি নিজে তৈরি করেছেন? না না, এটা ডিস্ট্রিক্ট হর্টিকালচার থেকে দিয়েছে, ডিস্ট্রিক্ট হর্টিকালচার থেকে দিয়েছিল, সেটা আমি অনুদান পেয়েছিলাম, এটা ওইটাতে অনুদান পেয়েছিলাম 37,000 টাকা 500, 37,000 টাকা 500 টাকা পেয়েছিলাম। আর আমার টাকা ধরুন খরচ হয়েছে 72,000 টাকা আমার খরচ হয়েছিল ওইটা তৈরি করতে। আপনার নামটা বলুন আবার। আর মদন বিশ্বাস। হ্যাঁ, আমরা মদন বিশ্বাসের সঙ্গে কথা বললাম, তার পলি হাউসের ভেতরে এবং বাইরে যেসব চাষ করছেন এ নিয়ে তার একটা সফলতার কাহিনী আমরা শুনলাম। এবারে আমাদের সঙ্গে রয়েছেন, আপনার নামটা? সুমিত্রা মণ্ডল। হ্যাঁ, আপনার কি চাষ আছে? আমার এই বাঁধাকপি, ফুলকপি, সবুজ কপি, এই যে কলা বাগান, সব কিছুই আমাদের চাষ করা। আচ্ছা, আপনি নিজে চাষ করেন? হ্যাঁ, নিজেই তো করি। আচ্ছা, এই যে সবুজ কপি বলছেন আপনি, সবুজ ফুলকপি যাকে ব্রোকলি বলা হয়, এটা কেমন করছেন আপনি? এটা তো অনেক বছর থেকেই করি, মানে আমরা কিনে আনি, ওটা মানে প্যাকেট হিসাবে দেয়, মদনদার সাথে কিনে নিই বিচে, তা ওটা অন্য দাম দেয়। হ্যাঁ, ভালো দাম পান? ভালো দাম তো পায়, আবার সময়ে পায়ও না, একসাথে যখন মাল উঠে পড়ে তখন কি করে দাম পাবো। আপনার এবার ফুলকপি বাঁধাকপি আছে? হ্যাঁ আছে, এই যে বাঁধাকপিতে বলছি না যে যে মানে খরচ করছি, তা ওই খরচ কি পাবো এখন, ঢেপ ধরে যাবে। মানে যে হারে আমরা একটা কপি আমাদের যদি 20 টাকা করে দাম পাই তবে আমাদের লাভ থাকবে, না তো আমাদের লাভ থাকবে না। 10 টাকা হারে কপি বেচলে তো আমাদের কিছুই থাকবে না। না, আপনি তো তাহলে গরমের সময় লাগিয়েছিলেন? না, এটা বসাইছি আশ্বিন মাসে, আশ্বিন মাসে 25, 20, 22 তারিখে বসানো আছে। একটু লাইমলা হয়ে গেছে। হ্যাঁ, ওই যে বৃষ্টিতে হলো না লাগানো। আর কি চাষ করেছেন আপনি? আর ওই যে সেট নেটের ভিতরে টমাটুল করি, এবার ফুলকপি দিচ্ছি, আবার লুটুস করবো, অনেক মানে ক্যাপসিকাম, লঙ্কা টঙ্কা করবো। আচ্ছা, এই যে দেখতে পাচ্ছি আপনি কি কলা চাষ করেছেন? হ্যাঁ, এই তো সামনেই কলা। আচ্ছা, এই কলার বাগান আপনার? হ্যাঁ, এই কলার বাগানে আপনি কতটা গাছ লাগিয়েছেন? 100টা 5টা দিয়েছিল, তার মধ্যে কটা গরমে মরে গেছে, আর এখন গুনতে গেলে 100টা থাকবে গাছ। আচ্ছা, হ্যাঁ বেরিয়েছে, মোচা বেরিয়েছে? হ্যাঁ, কলা পড়ে গেছে। আচ্ছা, এখন কলা পড়ছে, এবার ধরুন শীতের কলা তো পারবে না, শীতের কলা কেটকেটে হয়ে যাবে। আর আপনি আর কি করেছেন চাষ? এই তো এগুলো করে আছে, আবার টমাটুল সব কিছু এগুলো উঠে যাবে, পেঁয়াজ সবই পেঁয়াজ করা আছে, আবার করতে হবে নতুন করে। আপনাকে অনেক ধন্যবাদ আজকের এই সাক্ষাৎকারের জন্য। নমস্কার। আমরা কয়াগ্রামের আরেকজন কৃষক বন্ধুর সঙ্গে কথা বলছি, আপনার নামটা? আমার নাম মনোজ বিশ্বাস। আপনি কি চাষ করেন? আমাদের এখানে ব্রোকলি সবজি বিভিন্ন ধরনের হয়, তা সবজি পরেও আমরা বিভিন্ন ধরনের ফলমূলের গাছ বা বিভিন্ন কলা গাছ এবং বাউকুল, পেয়ারা এসব চাষও, লেবু, কাগজি লেবু যেটা, সেই চাষও আমরা করে থাকি। সেটা আমাদের হর্টিকালচার মিশন বা আমাদের ওই নারেগা এনার্জি, যেটা নারেগা প্রকল্প থেকে কলার চারা 105টা করে আমাদেরকে ডিস্ট্রিক্ট হর্টিকালচার অফিসের মাধ্যমে 105টা দিয়েছেন ওনারা। 100 কলার চারাটা কি ধরনের চারা? এটা টিস্যু কালচার কলার চারা। টিস্যু কালচার কলার চারা কীরকম হয় ফসলটা? ফসলটা খুবই উন্নত মানের কলা, এবং এর থেকে আমাদের যে 60 দিনের মজুরি দেওয়ার কথা সেটা আমরা অলরেডি পেয়ে গেছি। এবার যে লাভের যে জায়গাটা, সেটা যদি আমরা হিসাব করে দেখি, 100টা গাছে যদি 1 কাঁদি করে কলা আমরা বিক্রি করতে পারি, মোটামুটি আমরা 15 থেকে 20 হাজার টাকা মতো বিক্রি করতে পারবো যদি দাম পাই সেই ধরনের। তো আবার যে 60 দিনের মোটামুটি 9,000 প্লাস প্রায় এই টাকাটাও আমরা পেয়ে থাকি। এটা আমাদের ব্যাপক লাভ। আর কি চাষ করেছেন? আর চাষ বলতে গেলে বাউকুল। বাউকুলটা আপনার কীরকম হয় ফসল? বাউকুলটা খুব ভালো জিনিস, মানে ব্যাপক বাজার, মার্কেট ভালো। প্রথম দিকে তো খুবই সুন্দর, এত মার্কেট, এবং খেতেও যে টেস্ট, একবারে আপেল কুল। পার পিস আমরা 2 টাকা পিস হিসেবে বিক্রি করে থাকি এরকম। এবার আবার সামনে ধরবে গাছ।
বেগুন, টমেটো সব কিছু সবজির। আমাদের এলাকাটা পুরো কয়া সংগ্রামপুর এলাকাটা পুরো হচ্ছে সবজির এলাকা। অন্যান্য সবজি পাটের সময় পাটের দাম পাওয়া যাচ্ছে না বলে পাট বাদ দিয়ে মোটামুটি আমরা অফ সিজনের সবজি যেটা করে থাকি, যে গ্রিন হাউস, পলি হাউস, সেটা আমাদের এলাকায় ব্যাপক। আপনাকে ধন্যবাদ, অনেক ধন্যবাদ আপনাকে এই সাক্ষাৎকারের জন্য। আমরা এবারে কথা বলবো এই গ্রামেরই আরেকজন কৃষক। মহিলারা আজকে চাষে এসছেন, বিভিন্নভাবে তারা চাষে অবদান রেখে চলেছেন। আপনার নামটা? নমস্কার, শঙ্করী বিশ্বাস। হ্যাঁ, শঙ্করী দেবী, আপনি বলুন তো আপনার চাষবাস কি আছে এখন এই মুহূর্তে? আমাদের ওই বকলি আছে, রেড ক্যাবেজ লাগাবো, পিছন পাড়িয়েছি, বীজ পাড়িয়েছি, আর পেঁয়াজ আছে, তারপর কুল আছে, বাউকুল। আচ্ছা, তো এই যে আপনি চাষ করছেন, ব্রোকলি চাষ করছেন, কলা করছেন, তো ব্যাপকভাবে অনেক ধরনের বিচিত্র রকমের ফসল চাষ করছেন, রেড ক্যাবেজ বলছেন, লাল বাঁধাকপি চাষ করছেন, তো এগুলো এখন কি পর্যায়ে আছে? বড় হয়েছে? বড় হয়নি, এখন চারা তৈরি হচ্ছে, এরপরে বসাবো জমিতে। হ্যাঁ, কলার বাগান বসানো হয়ে গেছে, এক সেচ পড়ে গেছে, তো একটু একটু করে জল দিই 1 সপ্তাহ মতো। যখন চারাটা লেগে যায়, শিকড়টা বসে, তখন আবার সেচ দিই। তারপরে সার টার দিয়ে এবার রাসায়নিক সার অল্প অল্প দিতে হয়। এইভাবে তৈরি করি। কপি ভালো হয়, কপি মানে দামও পাই ভালো, 8 টাকা 10 টাকা পর্যন্ত একটা ব্রোকলি। হ্যাঁ, আর লাল বাঁধাকপি? লাল বাঁধাকপিও হয়, ওইভাবেই তৈরি করি গাছ। হ্যাঁ, ওইভাবেই পরিচর্যা করি, কিন্তু লাল বাঁধাতেও দাম পাই মোটামুটি 8 টাকা 7 টাকা। ওটা মানে বেশ একটা চালু হয় না, মানে সবাই বোঝে না, তো যারা বোঝে তারা খায়, তারা কেনে, তারা খুব ভালো বলে। আপনাকে ধন্যবাদ। আমরা এবারে কথা বলছি আরেকজন আমাদের এই অঞ্চলের মহিলা যিনি চাষবাস করছেন তার সঙ্গে। আপনার নামটা? নিয়তি মণ্ডল। আপনার কি কি চাষ আছে? আমার এই কলা আর এমনি গম টম, এই গম, তারপরে কলা, এইগুলা করি। আমার তো বেটা ছেলে না, আমি মেয়ে ছেলে। হ্যাঁ, একাই করি, মানে কলাটা করছি, আর এখন কলাইটা তুললাম, তারপরে এরপর গম দেবো, এরকম। আর অবশ্য অল্প জমি তো, 10 কাঠা জমির ভিতরে যাটুকুন হয়। আপনাকে ধন্যবাদ। আমরা এবারে কথা বলছি আরেকজন কৃষক বন্ধু আমাদের এই কয়া গ্রামেরই। আপনার নামটা? বিশ্বনাথ মণ্ডল। আপনার কি কি চাষ রয়েছে? আমার কলা চাষ রয়েছে, আমার 5 কাঠা জমি আছে। হর্টিকালচার থেকে যে 105টা কলা গাছ দিয়েছে, সেই কলা গাছ লাগাইছি, এবং কলাও মোটামুটি 40 কান মতো পড়ে গেছে, এখনও বিক্রি হয়নি। তো সরকার থেকে যে কলা গাছটা দিয়েছে, খুব ভালো লাভজনক কলা গাছ। ওই 60 দিনের ওর সঙ্গে কাজও যুক্ত করেছে সরকার। তা এই 60 দিনের কাজ দিয়েছে, আবার কলা গাছটা দিয়েছে, আবার 40 দিন এক্সট্রা কাজও পাবো। ওতে আমাদের অনেক প্রফিট হচ্ছে এবং লাভজনক ফসল। তা আগের থেকে এখন দুবেলা দুমুঠো ভাতও জুটছে। ওই টাকাটা যখন 60 দিনের পাচ্ছি, তখন চাষটা করতে আমাদের সুবিধা হচ্ছে। তো এরকম যদি পরিবর্তে আরও কোনো চাষ যদি সরকার বিকল্পভাবে ব্যবস্থা করে, তাহলে আরও একটু ভালো হয়। এই যে চাষবাস করছেন আপনারা নিজের হাতেই করেন সব চাষ? হ্যাঁ, আমরা সবাই মিলে চাষ করি, আমার ওয়াইফ করে, আমার ছেলে করে, আমি করি, সবাই চাষ করি আমরা। তো আপনাদের কোনো রকম বাইরে থেকে আর টাকা পয়সার দরকার হয় না? না, বাইরে থেকে টাকা পয়সার দরকার হয় না। সরকার যে 60 দিনের টাকাটা দেয়, ওতেই আমাদের চাষবাস চলে যায়। আগে যেমন আপনার কিছু বড়দের সঙ্গে টাকা নিতাম, মহাজনদের সঙ্গে টাকা নিয়ে চাষ করতাম, সেই টাকা তো আগে দিতে হতো। অধিক ফসল করে ওকে 75% দিয়ে দিতে হতো, 25% আমাদের থাকতো। সেটা তো হচ্ছে না। সরকার তো এখন 60 দিনের খরচ দিয়েই দিচ্ছে, অতএব আমাদেরকে অন্য জায়গায় কাজে যেতে হচ্ছে না। সরকারের টাকাতে চাষও হচ্ছে, ফসলটাও লাভজনক হচ্ছে, তাতে আমরা উপকৃত হচ্ছি। কৃষক বন্ধুরা, আপনারা শুনলেন আমাদের এই কয়া গ্রামের বেশ কয়েকজন কৃষক বন্ধুর সঙ্গে আমাদের কথাবার্তা, তাদের চাষবাস নিয়ে। সবাইকে আজকের এই সাক্ষাৎকার দেওয়ার জন্যে ধন্যবাদ, এবং যারা আজকের এই অনুষ্ঠান দেখলেন শুনলেন, তাদেরকেও আমরা ধন্যবাদ জানাচ্ছি। ও মা, আমি স্কুলে পড়তে যাচ্ছি। হ্যাঁ, স্কুল? বিয়ের সময় তুমি না বলেছিলে তুমি লেখাপড়া জানো? আরে মা, ফার্ম স্কুলে যাচ্ছি চাষের বিষয়ে নতুন নতুন কথা শিখতে। আপনিও চলুন। ফার্ম স্কুল, যেখানে জমিতে ফসল বৃদ্ধির প্রত্যেকটি কথা চাষিদের শেখানো হয়, যেমন মাটির হিসেবে সঠিক সার,
ভালো বীজ আর প্রয়োজন অনুযায়ী কীটনাশক। কেননা কম খরচে বেশি লাভ। কৃষক বন্ধুরা, আমরা উপস্থিত রয়েছি ভোল্লা গ্রামে, আর কথা বলছি এই অঞ্চলের কৃষি প্রযুক্তি সহায়ক নিখিল সরকারের সঙ্গে। নমস্কার শ্রী সরকার। তো এই অঞ্চলে বহু ধরনের শাকসবজির চাষের ক্ষেত্রে অন্যতম একটা ফসল হলো শিম। তো শিম চাষ তারা করে থাকেন, কিভাবে করে থাকেন, তার বীজ নির্বাচন কিভাবে করেন, রোগ দমন কিভাবে করেন, জমিতে কিভাবে তৈরি করেন ইত্যাদি বিষয়ে আমরা একটু আপনার কাছ থেকে জানতে চাইছি। আমাদের এই যে ভোল্লা গ্রাম, বিশেষ করে রাজধাপাড়া অঞ্চলে যে ভোল্লা গ্রামে মূলত শাকসবজি বেশি হয় এবং বিশেষ করে সবজির উপরে জোর দেন চাষ, মানে এখানকার চাষিরা। আর সমস্ত রকম সবজি থাকা সত্ত্বেও এনারা সিম চাষটা একটু ভালো মতনই করেন আর কি, মানে বিভিন্ন জায়গায় দেখা যায়। আর সিম চাষ করার আগে ভালোভাবে আপনার জৈব সার সহ সার প্রয়োগ করতে হয়। সবচেয়ে বেশি পটাশটা প্রয়োজন হয়, যে কোনো সবজির ক্ষেত্রে পটাশটা প্রয়োজন হয়। সেই ক্ষেত্রে আপনার সিমে কিন্তু মানে সবজিতে পটাশটা বেশি লাগে। যেমন এখানে মানে সিম চাষ করতে গেলে অন্তত হেক্টর পিছু 50, 60, 80 অর্থাৎ 50 কেজি নাইট্রোজেন, 60 কেজি ফসফেট এবং পটাশটা 80 কেজি দিতে হয় এবং সবচেয়ে বেশি পটাশটা এখানে দেওয়ার প্রয়োজন হয়। আর সিম যে চাষিরা মানে প্রথমে এই যে পটাশ সারটা ওটা স্প্লিট ডোজে দিলে পরে ভালো হয়। ওটা যেমন প্রথমবারে যদি বিঘা প্রতি যদি হিসাব করা যায়, বিঘা প্রতি হয়তো পটাশটা প্রথমবারে 7 থেকে 8 কেজি দেওয়া হলো, দ্বিতীয়বারে আবার 6 থেকে 7 কেজি দেওয়া হলো, তারপর তৃতীয় চাপানোর প্রয়োজন হলে পরে আরও 4 থেকে 5 কেজি এইরকম দিতে পারেন। আর সিমে একটা হয়েছে কি, মানে রোগ যদি বলেন তাহলে রোগটা হচ্ছে জাব পোকাতে একটু ক্ষতি করে আর কি। জাব পোকা যেটা একটু গরম আবহাওয়া আসলে পরেই ওটা জাব পোকার আক্রমণ দেখা যায়। সেক্ষেত্রে রোগটা প্রতি লিটার জলে 2 ml করে দিলে পরে জাব পোকাটা আপনার প্রতিকার করা সম্ভব হয়। আর এছাড়া অনুখাদ্যেরও কিছু প্রয়োজন হয় সিমে, যেমন বোরনটা যদি আপনার ঠিক সময় মতন প্রয়োগ করা যায়, যেমন ফুল আসার আগে অন্তত যদি বোরনটা স্প্রে করা যায় তাহলে আপনার ফলটা মানে পরাগ মিলনে অনেক ক্ষেত্রে ভালো মানে সাহায্য করে এবং এক্ষেত্রে ফলটাও পুষ্ট হয় এবং ফলের সাইজও ভালো হয়। মানে বোরন সবসময় মানে আমাদের সবজিতে প্রয়োগ করা যেতে পারে। এই যে প্রয়োগের কথা বললেন বোরনের ক্ষেত্রে মাত্রাটা কি হবে? প্রতি লিটার বোরন যে বিভিন্নভাবে বিভিন্ন কোম্পানি বিভিন্ন রকমের মানে ওনারা বাজারে বের করেন। সেক্ষেত্রে প্রতি লিটার জলে 2 গ্রাম করে দিলেই আপনার বোরনটা স্প্রে করা যেতে পারে। 1 বিঘা জমিতে ধরুন স্প্রে করতে 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 তাদের যতটুকু প্রয়োজন ততটুকু করবেন। হ্যাঁ, আমার এখানে যত পরিমাণে আমার জমিতে জীবাণুর উপস্থিতি থাকবে তত বেশি আমার গাছ খাবার মানে নিতে সক্ষম হবে। এই অঞ্চলে ভোল্লা গ্রামে ব্যাপকভাবে শিমেরও চাষ হয়। তো আপনারা আজকের এই আলোচনা থেকে নিশ্চয়ই একটু অনুসারী হয়ে আপনারা তা প্রয়োগ করবেন। কেমন লাগছে আমাদের অনুষ্ঠান আমাদের চিঠি লিখে জানান। চিঠি লেখার ঠিকানা কৃষি দর্শন, অধিকর্তা দূরদর্শন কেন্দ্র, শান্তিনিকেতন, শান্তিনিকেতন, সূচক 731235।